নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিস গেট। এর আগে যারা সিএস জেনিস বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আমাদেরকে দেখেছো, তার একটা পুরনো সেটআপে আমরা সলভ করছি, এটাকে দেখে অভ্যস্ত হয়ে গেছো। বাট তোমাদেরকে একটা নতুন এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমরা এই নতুন সেটআপটা ক্রিয়েট করেছি। কেমন লাগছে এই সেটআপটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো আজকের থেকে অফিসিয়ালি আমরা তো গেটের পিওয়াইকিউগুলো সলভ করবো, আমরা আগেও এটা বলেছিলাম। সেরকমভাবে আজকে নিয়ে চলে এসেছি গেটের প্রিভিয়াস ইয়ার বলতে রিসেন্ট যে গেটটা হলো 2026-এর, সেই গেটের কিছু কোয়েশ্চেন্স এবং সেটাকে এখানে আমরা সলভ করে দেখাবো। তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্ট প্রবলেমটা, এটা একটা কম্বিনেটরিক্সের প্রবলেম। অ্যান আর্ন কন্টেন্স ওয়ান রেড বল অ্যান্ড ওয়ান ব্লু বল। ঠিক আছে, প্রবলেম যখনই পড়বো, গেটের প্রবলেম খুব কঠিন হয় এরকমটা নয়, তো প্রবলেমটাকে না পড়তে হবে, এই পড়ার অভ্যাসটা করতে হবে। আর্ন মানে কি? আর্ন মানে তোমার কাছে একটা পাত্র দেওয়া আছে, সেই পাত্রে একটা রেড বল রয়েছে যাকে আমি আর দিয়ে লিখলাম, আর একটা ব্লু বল রয়েছে যাকে আমি বি দিয়ে লিখলাম। অ্যান আর্ন কন্টেন্স ওয়ান রেড অ্যান্ড ওয়ান ব্লু বল। অ্যাট ইচ স্টেপ এ বল is picked uniformly at random from this urn, and this ball together with another ball of the same color is put back into this urn। মানে ব্যাপারটা কি আছে, ধরো ইনিশিয়ালি আমার কাছে একটা রেড আর একটা ব্লু বল রয়েছে, তো আমি যখন কোনো একটা বলকে পিক করব, দ্যাট বল ক্যান আইদার বি রেড অর বি ব্লু, তাই তো? এবার তুমি ধরো একটা রেড বলকে পিক করলে, ঠিক আছে, রেড বলকে তুমি পিক করলে, কি লেখা আছে? অ্যাট ইচ স্টেপ এ বল ইজ পিকড ইউনিফর্মলি অ্যাট র্যান্ডম ফ্রম দি আর্ন, অ্যান্ড দিস বল টুগেদার উইথ অ্যানাদার বল অফ দি সেম কালার ইজ পুট ব্যাক ইন দিস আর্ন। দেখো, তোমার কাছে রেড আর ব্লু বল দুটোই আছে। তুমি যদি রেড বলটাকে তোলো, তোমার আর্নে কি পড়ে থাকছে? ব্লু বল। এবার কি বলা হচ্ছে? দিস বল টুগেদার উইথ অ্যানাদার বল অফ দি সেম কালার ইজ পুট ব্যাক ইন্টু দিস আর্ন। মানে তুমি যে বলটাকে তুলেছো সেটা তো রেড বল, সেই রেড বলটাকে আর একটা রেড বলের সাথে তোমাকে আর্নের মধ্যে রাখা হলো। তার মানে তুমি যদি রেড বল তোলো, তাহলে রেড বল তোলার পর ওই রেড বলটা আরও একটা রেড বলের সাথে তোমাকে আর্নে রাখতে হবে। তাহলে তোমার কাছে ইনিশিয়ালি দুটো বল ছিল, তার পরের বার তোমার কাছে তিনটে বল হবে, যার মধ্যে দুটো হচ্ছে রেড বল। এই একই গল্প যদি আমরা ব্লু বলের ক্ষেত্রে করতাম, তাহলে কি হতো? যদি তুমি ব্লু বলকে তোলো, তাহলে তোমার কাছে থাকছে তো একটা রেড বল। এবার যেহেতু তুমি একটা ব্লু বলকে তুলছো, সেই ব্লু বলটাকে তো তোমাকে আবার আর্নে রাখতেই হবে, তার সাথে আর একটা ব্লু বলকে তোমাকে আর্নের মধ্যে রাখতে হবে। তার মানে স্পেসিফিক গল্প কি? তুমি একটা বল তুলছো আর সেই বলটার সাথে আরও একটা সেম কালারের বলকে আর্নের মধ্যে রাখছো। এইটা হচ্ছে আমার প্রবলেমটা যেটা দেওয়া রয়েছে। এবার কি চাওয়া হচ্ছে আমার কাছে? The probability that there are equal number of red and blue balls after 2 steps is। তার মানেটা কি? আমার কাছে ইকুয়াল নাম্বার অফ রেড আর ব্লু বলস থাকবে। তো সেটা কি করে হবে? যদি আমি একবার রেড বল পিক করি, তাহলে আমাকে দুটো রেড বল রাখতে হচ্ছে। আরেকবার যদি আমি ব্লু বল পিক করি, আমাকে দুটো ব্লু বল রাখতে হচ্ছে। তাহলে দুটো বলের সংখ্যা সমান হচ্ছে, আমাকে দুটোই ড্র দেওয়া হবে। তো আমি সেটাকে কি করে করতে পারি, আমি একটু দেখাই এখানে। আচ্ছা, তো যেটা আমি করব, আমার কাছে অপশান কি? একদম প্রথমে আমার কাছে রয়েছে একটা রেড আর একটা ব্লু বল। জাস্ট এ মিনিট। প্রথমে আমার কাছে রয়েছে একটা রেড আর একটা ব্লু বল। তো অপশান কি হতে পারে? আমি ফার্স্টে পিক করলাম একটা রেড বল, অথবা আমি ফার্স্টে পিক করলাম একটা ব্লু বল। এবার দেখো, যখন তুমি রেড বল পিক করলে, তখন তোমার আর্নের মধ্যে তাহলে কি থাকবে? রেড বল। দাঁড়াও, একটু বড্ড ছোট হয়ে যাচ্ছে, একটু ইরেজ করে নেওয়া যাক, কারণ এত ছোট ছবিতে বোঝা যাবে না। তো একদম প্রথমবার যদি রেড বল পিক করো, তাহলে পড়ে থাকছে ব্লু বল, পরে ওই রেড বলটাকে আর একটা রেড বলের সাথে তুমি রাখলে, তাহলে তোমার কাছে আর আর বি হলো। উল্টোটা যদি তুমি ব্লু বল পিক করতে, তাহলে কি হতো? তুমি ব্লু বল পিক করলে মানে তোমার কাছে আর রেড বলটা পড়ে রয়েছে, রাখার সময় তুমি ওই ব্লু বলটাকে আর একটা ব্লু বলের সাথে রাখলে, দ্যাট ইজ আর বি বি। এবারে বুঝতে হবে, দ্বিতীয়বার, প্রথমবার তুমি রেড বল তুলেছো, দ্বিতীয়বার তুমি ব্লুও তুলতে পারো, দ্বিতীয়বার তুমি রেডও তুলতে পারো। আবার তুমি ব্লু বল তুলেছো, সেক্ষেত্রেও তুমি দ্বিতীয়বার আর একবার ব্লু বল তুলতে পারো, আর একবার রেড বলও তুলতে পারো। ঠিক আছে, এবার একটু কালি চেঞ্জ করে নিচ্ছি, না হলে হয়তো বুঝতে অসুবিধা হবে।
এবার দেখো প্রথমবার তুমি রেড বল তুলেছো, সো তোমার কাছে রয়েছে আর আর বি। দ্বিতীয়বার তুমি যদি ব্লু বল তোলো তোমার কাছে কি থাকবে, তোমার কাছে থাকবে হচ্ছে আর আর বি বি, ঠিক আছে। আর দ্বিতীয়বার যদি তুমি আরেকবার রেড বল তোলো তাহলে তোমার কাছে কি হবে, ট্রিপল আর ফলোড বাই বি। এইভাবে এর পরের গল্পটার ক্ষেত্রে কি হয়ে যাবে, ট্রিপল বি ফলোড বাই আর। আর তারপরের বার যদি এখানে আর তোলো তাহলে কি হয়ে যাবে, বিবি তো ছিলই, বিবি তারপরে হয়ে যাবে আর আর। তাহলে দেখো রেড আর ব্লু বলের সংখ্যাটা সেম হবে, ঠিক আছে। এর কিন্তু কেস দুটোই হচ্ছে, একটা হচ্ছে এই কেসটা আর একটা হচ্ছে এই কেসটা। তাহলে আমাকে দেখতে হবে যে আমি কত রকমভাবে এটা পেতে পারি। তো একদম ঠান্ডা মাথায় ভাবি, প্রথমবারে যখন আমি রেড বল তুলেছিলাম, ঠিক আছে, এই কালিটা একটু হালকা হয়ে গেছে, তো আমি একটু চেঞ্জ করে দিই এবারে। আচ্ছা, যে কথাটা বলছি, প্রথমবারে যখন আমি রেড বল তুলেছিলাম আমার কাছে তো আর আর বি দুটোই অপশান ছিল। তো রেড বল তোলার প্রবাবিলিটি কত ছিল, হাফ। ব্লু বল তোলার প্রবাবিলিটিটাও হাফ। প্রথমবার রেড তুললে দ্বিতীয়বার ব্লু তুলতে হবে। এবার লজিকটা বুঝবো, প্রথমবার রেড তুলেছিলাম, রেড তোলার প্রবাবিলিটি হাফ ছিল, কেন? কেননা আমার কাছে একটা রেড একটা ব্লু ছিল, দুটো টোটাল বল ছিল। কিন্তু রেডটাকে তোলার জন্য তাহলে প্রবাবিলিটি কত হয়ে গেল, হাফ। সিমিলারলি ব্লুকে তোলার জন্য প্রবাবিলিটি হলো হাফ। এবার রেড বলটাকে তোলার পর এখন আমার আর্নের কনফিগারেশনটা হচ্ছে আর আর বি। এবার দেখো তিনটে বল রয়েছে, এদের মধ্যে থেকে যদি ব্লু বলটাকে পিক করতে হয় তাহলে তিনজনের মধ্যে থেকে একজনকে চুজ করতে হবে, তার প্রবাবিলিটি কত হবে, 1/3। যদি রেড বলকে চুজ করতাম তার প্রবাবিলিটি হতে হচ্ছে 2/3। কেন? কারণ তিনজনের মধ্যে দুজন রেড। এবারে নিচেরটায় আসি, এখানে ব্লু বল তোলার প্রবাবিলিটি হচ্ছে হাফ। এবার ব্লু বলের পর যদি আমি রেড বল তুলি তাহলে আমার কাছে দেখো তিনটে এখানে বল রয়েছে, তিনটে বলের মধ্যে রেড বল কটা, একটা বল, তাই না? তিনটে বলের মধ্যে রেড বল হচ্ছে একটা। এক মিনিট, এবার তিনটে বলের মধ্যে যদি একটা বল রেড হয় তাহলে রেড তোলার প্রবাবিলিটি কত হচ্ছে, 1/3। এবারে বুঝবো তাহলে আমার কাছে অপশান কি আছে, হয় তুমি আর বি তুলবে নয়তো তুমি বি আর তুলবে। এখন দেখো এই যে রেড বলের পর ব্লু বল বা ব্লু বলের পর রেড বল, এই যে ঘটনাগুলো এরা তো পরস্পরের উপর ডিপেন্ডেন্ট নয়, মানে নট ডিপেন্ডেন্ট অন ইচ আদার। প্রবাবিলিটির ক্ষেত্রে যদি দুটো ইভেন্ট এ আর বি পরস্পরের উপর ডিপেন্ডেন্ট না হয় তাহলে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলি। তাহলে এদের একসাথে ঘটার প্রবাবিলিটি কী করে বেরোয়, এদের প্রবাবিলিটিকে মাল্টিপ্লাই করে। তো প্রথমবার রেড বল তোলার প্রবাবিলিটি ছিল হাফ, দ্বিতীয়বার ব্লু বল তোলার প্রবাবিলিটি ছিল কত, 1/3। আর প্রথমবার ব্লু বল তোলার প্রবাবিলিটি ছিল হচ্ছে হাফ, আর দ্বিতীয়বার রেড বল তোলার প্রবাবিলিটি কত ছিল, 1/3। তাহলে হয় তোমার কাছে আর বি হবে অথবা তোমার কাছে বি আর হবে। এখন আইদার অফ দিস ইভেন্টস আর গিভিং ইউ 1/6। এখন দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, দুটোরই প্রবাবিলিটি 1/6, আর দুজনের অর করলে তুমি এই ইভেন্টটা পাচ্ছ। তাহলে অর করা মানে কি, অর করা মানে এদের প্রবাবিলিটিটা যোগ হবে। 1/6 আর 1/6কে যোগ করলে কত হবে, 1/3। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি হবে, 1/3। অ্যাকচুয়ালি তুমি যদি যে কোনো বইটই খোঁজো তাহলে সেখানে হয়তো এটাকে তোমাকে 2 লাইনে বলবে, আমি ইচ্ছে করে এটাকে বড় করে বললাম যাতে লেম্যানস টার্মে তোমরা বুঝতে পারো। যদি ইস্যুটা ক্লিয়ার থাকে তাহলে ঠিক আছে, যদি না মনে হয় যে অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে কিন্তু এই প্রবলেমটাকে আবার অন্যভাবে সলভ করার কথা ভাববো। ঠিক আছে, তো চলো নেক্সট প্রবলেমটায় যাওয়া যাক। তো চলো পরের প্রবলেমটা নিয়ে এখন কথা বলা যাক। কনসিডার 4x4 ম্যাট্রিসেস উইথ দেয়ার এলিমেন্টস ফ্রম 0, 1। এই নোটেশনটার মানে হচ্ছে যে তোমার কাছে তোমার ম্যাট্রিক্সে যে ভ্যালুগুলো থাকবে দে ক্যান আইদার বি 0 অর বি 1। এটা একটা ডিসক্রিট নোটেশন। কন্টিনিউয়াস নোটেশন কি হতো, যদি ফার্স্ট ব্র্যাকেট দিতাম বা থার্ড ব্র্যাকেট দিতাম তাহলে বোঝাতো ওই রেঞ্জের মধ্যে যত রিয়েল ভ্যালু আছে সেগুলো, কিন্তু সেটা এখানে নয়। The number of such matrices with even number of ones in every row and every column is কত। তার মানে আমার কাছে ধরে নাও একটা n x n এর ম্যাট্রিক্স রয়েছে, মানে আমি এটাকে জেনারিকভাবে করছি কারণ
PYQতে তোমাকে 4x4 দিয়েছে, বাট নট নেসেসারি যে পরীক্ষাতে যখন পরের বার তোমাকে 2027-এ বা 2028-এ বা 2029-এও যারা দেবে, কোনোবার যদি এইরকম প্যাটার্নের কোশ্চেন আসে, তাহলে সেম কোশ্চেন তো রিপিট নাও হতে পারে না। তো তুমি মনে মনে ধরে নাও যে তোমার কাছে n×n এর একটা ম্যাট্রিক্স আছে। এবার সেই n×n এর যে ম্যাট্রিক্স আছে সেখানে তোমার কাছে প্রত্যেকটা রো আর প্রত্যেকটা কলামে ইভেন নাম্বার অফ তোমার কাছে 1 থাকতে হবে। এখন লজিকটা বুঝতে হবে, ইভেন আর অড, মানে ইভেন নাম্বার অফ 1 বা অড নাম্বার অফ 1 এর মধ্যে কী ডিফারেন্স। ধরো তোমার কাছে দুটো 1 আছে, তুমি বলতে পারো যে ইভেন নাম্বার অফ 1। এবার তোমার কাছে আর একটা 1 দিয়ে দিলে সেটা অড হয়ে যাচ্ছে। তার মানে একটা অড নাম্বার আর একটা ইভেন নাম্বারের মধ্যে ডিফারেন্স শুধুমাত্র 1-এর। তাহলে আমায় কি মাথায় রাখতে হবে, আমি শুধু একটা 1-এর ব্যাপারটা, একটা 1 দেওয়ার বা একটা 1 না দেওয়ার স্কোপ রাখবো। কীরকমভাবে রাখবো, ধরে নেওয়া যাক তোমার কাছে একটা n×n এর ম্যাট্রিক্স দেওয়া রয়েছে। তুমি মনে মনে এই n×n এর ম্যাট্রিক্সের থেকে, ঠিক আছে, একটা রো আর একটা কলাম ছেড়ে দাও। তাহলে এই সাব ম্যাট্রিক্সটার ডাইমেনশান হবে হচ্ছে n-1 ইন্টু n-1। ঠিক আছে, ঠিক আছে। এইবার এই প্রত্যেকটা ভ্যালু তো আইদার ক্যান বি 0 অর ক্যান বি 1। ঠিক আছে, তাহলে এই যে n-1 n-1 এই যে ম্যাট্রিক্সটা রয়েছে, এর প্রত্যেকটা এলিমেন্ট ক্যান আইদার বি 0 অর বি 1। এবার লজিক্যালি মনে মনে ভাবো, প্রত্যেকটা পজিশনে বসানোর জন্য তোমার কাছে দুটো অপশান আছে। এবার একটা n-1 ক্রস n-1 এইরকম একটা যদি তোমার কাছে ম্যাট্রিক্স থাকে, তাহলে সেই ম্যাট্রিক্সে তোমার কাছে কতগুলো এলিমেন্ট আছে, কতগুলো এলিমেন্ট হবে, n-1-এর হোল স্কোয়ারখানা এলিমেন্ট থাকবে। ঠিক আছে, এইবার প্রত্যেকটা পজিশানে বসানোর জন্য তোমার কাছে দুটো অপশান, তাহলে টোটাল কতগুলো অপশান, টোটাল অপশান হবে হচ্ছে 2n-1-এর হোল স্কোয়ারখানা। ঠিক আছে, এবার তুমি বলবে যে আমার তো ম্যাট্রিক্সের ডাইমেনশন ছিল n×n, আমি একটা রো একটা কলাম কেন বাদ দিলাম। যদি দেখা যায় যে কোনো একটা রোতে এই n-1 n-1-এর যে ম্যাট্রিক্সটা তুমি সাবম্যাট্রিক্সটা তুমি কেটে নিলে তোমার n×n এর ম্যাট্রিক্সের থেকে, যে রোতে দেখবে ইভেন প্যারিটি জেনারেট হচ্ছে সেই রোতে তুমি 0 দেবে, যেই কলামে দেখবে ইভেন প্যারিটি জেনারেট হচ্ছে সেই কলামে 0 দেবে, যেই রোতে দেখবে অড প্যারিটি জেনারেট হচ্ছে সেই রোতে দেবে 1, যেই কলামে দেখবে অড প্যারিটি জেনারেট হচ্ছে সেই কলামে দেবে 1। তার মানে এই n-1 n-1-এর যে ম্যাট্রিক্সটা, এর প্রত্যেকটা রো প্রত্যেকটা কলামের যা কনফিগারেশন, সেটা দেখে তুমি ডিসাইড করবে তুমি রিমেনিং রো বা রিমেনিং কলামে কোন ভ্যালুটা দেবে। এই লজিকটাকে যদি ফলো করো, তার মানে এই যে একটা রো একটা কলাম যে আমি ফাঁকা রেখে দিলাম, এই একটা রো বা একটা কলামে কি ভ্যালু বসাবে এটা ডিপেন্ড করছে বাকিটার উপরে। বাকির তো অনেকগুলো কম্বিনেশন হতে পারে। তাহলে এইবার তুমি যদি n-এর জায়গাতে 4 বসাও, তাহলে 2^4-1-এর হোল স্কোয়ার, দ্যাট মিনস 2^3 দ্যাট মিনস 2^9, ইট উইল গিভ ইউ 512। তার মানে তোমার অ্যান্সার, কারেক্ট অ্যান্সার কোনটা হবে, 512। তাহলে যে কথাটা মাথায় রাখতে হবে, কি মাথায় রাখবো, এরকম যখন ইভেন প্যারিটি বা অড প্যারিটির প্রশ্ন দেবে, আমি কি করব, আমার n×n এর ম্যাট্রিক্সটাকে n-1 ক্রসের সাবম্যাট্রিক্সে ভাঙবো। সেই সাবম্যাট্রিক্সের উপর কতগুলো কম্বিনেশান জেনারেট করা যেতে পারে আমার প্রোভাইডেড ভ্যালুর রেসপেক্টে, সেটা আমি ডিসাইড করব। দেন সেটার থেকে আমি টোটাল কতগুলো ম্যাট্রিক্স এরকম কম্বিনেশনের হয় আমি জেনারেট করার চেষ্টা করব। তাহলে আশা করি লজিকটা বোঝাতে গেল। যদি তাও এটা নিয়ে কোনো রকম কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের এই চ্যানেলটার কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব, যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে কমেন্ট করে অন্তত তোমাদের অ্যাপ্রিসিয়েশনটা হলেও আমাদেরকে জানাতে পারো, খুব ভালো লাগবে তাতে। আর যদি তোমার কোনো বন্ধুবান্ধবও এই ধরনের পরীক্ষা অ্যাটেম্প্ট করে, তাহলে তার সাথেও অবশ্যই এই চ্যানেলটা শেয়ার করে দিও, সেও আশা করি এটা থেকে বেনিফিটেড হবে। আজকের মতন এইটুকুই থাক, পরের ভিডিওতে আবার নতুন প্রবলেম নিয়ে তোমাদের কাছে আসবো। ধন্যবাদ।